আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আল আভি জাহান আর আমি সাইদুর রহমান। প্রিয় দর্শক, সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, সুনামগঞ্জে অপরিবর্তিত থাকলেও সিলেট শহরে উন্নতি। ভারতের সাথে বৈরী সম্পর্ক করে বিএনপি দেশের ক্ষতি করছে, মন্তব্য। বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্ব চায়, বললেন কাদের। সুপার 8 রাউন্ডে সকালে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এন্টিগায় টাইগারদের অনুশীলন। এবং সব স্তরের মানুষের ভালোবাসা ও শেষ শ্রদ্ধায় সিক্ত 21শে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা। তার কাজ বর্তমান প্রজন্মে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সিলেট শহরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চলে পানি বাড়ছে। মূল শহর থেকে পানি নামতে শুরু করলেও জেলায় এখনও 8 লাখ মানুষ পানিবন্দী। কুড়িগ্রামে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। 9 জুলাই থেকে আগের রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। প্রিয় দর্শক, সাদিকুর রহমান সাকি, AKM মহিম এবং শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন রাজীব আহমেদের রিপোর্টটি। সিলেটে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফা বন্যায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। পাহাড়ি ঢল আর বৃষ্টিপাত কমায় এখন কিছুটা স্থিতিশীল পরিস্থিতি, তবে নিম্নাঞ্চলে বাড়ছে পানি, বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। আমরা ইট পালঙ্গের তলে দিয়া ইট দিয়ে আমরা কিছুই বাসাইতে পারি না, সব পানির তলে। আমরা খালি তোমার ফিন্তের কাপড়টা লিয়ে বাসাতে পারি আইছি। মালগুলো আপনার নষ্ট হয়ে গেছে, এখন আপনার মনে করেন মালগুলো ব্যস্ত যেতেছি। বিপদ বন্ধ, পানি হইয়া পড়ে গেছে, কাস্টমার জমা নাই, চলার মতো জো নাই। বৃষ্টিপাত কম হওয়ায় পরিস্থিতি উন্নতির আশা করছে পানি উন্নয়ন বোর্ড। গত 2 দিনের বিবেচনা করলে বৃষ্টিপাতের পরিমাণটা কমে গেছে। যদি এইরকম বৃষ্টিপাতের কম গড়টা আরও কয়েকদিন মেনটেন হয়, তাহলে আশা করা যায় সিলেট অঞ্চলের যে বন্যার প্রাদুর্ভাবটা সেটা কিছুটা হলেও কমে আসবে। সুনামগঞ্জের 7টি উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। 1078টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন 6.5 লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 18,500 মানুষ। যে কোনো দুর্যোগের সময় আমরা সরকার, সমাজ এবং আমাদের দলের নেতৃবৃন্দ এবং NGO, জিও সবাই মিলে বিত্তবান এবং যারা সামর্থ্যবান আছেন, যার অর্থ আছে তার অর্থ দিয়ে, যার শক্তি আছে তার শক্তি দিয়ে, যার জিনিসপত্র আছে জিনিসপত্র দিয়ে, যার বাহন আছে বাহন দিয়ে, সব কিছু দিয়ে আমরা সাহায্য করতে চাই। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাড়িঘর ভাসি যাওয়া, মানুষ ভাসি যাওয়া, সব ভাসি যাওয়া, পদ্ধতি না, মানুষ কিভাবে বাঁচবে, জনগণ বাঁচবে কিভাবে? ঘর বাড়ি তো সব চলে গেল। হাঁস মুরগি ছাগল ভাই মানে ঘর একবারে ডুবে চলে গেছে। জেলার বিভিন্ন স্থানে গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বিএনপি দেশের ক্ষতি করছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষা করেই সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। দলের যৌথ সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। নীলাদ্রি শেখরের রিপোর্ট। দেশের মানচিত্র ঘিরে থাকা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের আশ্রয় দেয়া থেকে শুরু করে সশস্ত্র সংগ্রামে সহযোগিতার মধ্যে দিয়ে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হয়ে রয়েছে ভারত। সেই সম্পর্কে আরও নতুন মাত্রা যোগ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 15 দিনের মাথায় আগামী শুক্রবার আবারও দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ
সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথ সভায় প্রধানমন্ত্রীর ভারত সফর এবং দুদেশের সম্পর্ক নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক। জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে, আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের নিয়মিত খোঁজ রাখছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট অঞ্চলে জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মীদের আহ্বান জানাই পানিবন্দী জনগণকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে থেকেছে, বরাবরের ন্যায় এবারও থাকবে। উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দেশে বৃক্ষরোপণ, সাইকেল র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আওয়ামী লীগ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহ বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বেড়েছে। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তুলতে না পারায় মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিএনপির সব স্তরের নেতাকর্মীদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড। নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। একই অঞ্চলে প্রতি বছর বন্যা হওয়ার পরেও আর্লি ওয়ার্নিং সিস্টেম, যেটা তারা বলেছিল, সেই আর্লি ওয়ার্নিং সিস্টেম গড়ে তুলতে সক্ষম হয়নি সরকার। মানুষকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়া যে সরকারের কর্মসূচি, সে সরকারের দ্বারা একটি জাতির সর্বাঙ্গীন উন্নতি লাভ কখনোই সম্ভব নয়। রুহুল কবির রিজভী বিএনপি নেতা কথা বলছিলেন। অর্থনীতি নিয়ে বুঝে শুনে কথা বলার পরামর্শ দিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বলেছেন, বিশ্বব্যাংকের অর্থনীতিতে খোদ বিশ্বব্যাংক সন্তুষ্ট। 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের অনেক কিছু পুনর্বিবেচনা করার সম্ভাবনা রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। আরও জানাচ্ছেন পরাগ আজিম। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় জাতীয় বাজেট 2024-25 শীর্ষক সেমিনার। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর আয়োজনে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ফুড ইনফ্লেশন আমরা দেখতে পাচ্ছি যে গত এপ্রিলের যে তথ্য, সেটা হচ্ছে 10.22%। দেশের চলমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কিছু পরামর্শ দেন আলোচকরা। আমদানি সহজীকরণের পদক্ষেপ নিতে হবে মূল্যস্ফীতি কমাতে হবে। কীরকম? ধরেন দানের দাম, চালের দাম বাড়লো, পেঁয়াজের দাম বাড়লো, ওই আমদানি অর্ডার দিতে 2-3 মাস চলে যায়, তখন 80টা 200 টাকায় উঠে যায়। কাজে আমদানি পদ্ধতিটা এমন রাখুন যে কোনো সময় চাইলে ব্যবসার আমদানি করতে পারবে যে কোনো জিনিস। বাজারে যেন কোনো প্রোডাক্টের ঘাটতি না থাকে, সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন দেশের সাথে আমরা বিভিন্ন পণ্য কিভাবে সহজে আনা যায়, আমরা রাশিয়ার সাথে চুক্তি করেছি, ইভেন এই যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারের সাথে, যেহেতু মিয়ানমারের এগ্রিকালচারাল প্রোডাকশন অনেক সস্তা। প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি সঠিক পথেই এগোচ্ছে। সমালোচকরা না বুঝেই অনেক কিছু বলছেন। অর্থনীতির উপরে সবাই কথা বলতে চায়, খুব স্বাভাবিক, কিন্তু কথাবার্তা বলার সময় একটু দায়িত্ব নিয়ে বলতে হয়, মানে একটু বুঝে শুনে বলতে হয়, তা নাহলে তো আপনি ধরা পড়ে যাবেন। বিশ্বব্যাংক একই সময় মন্তব্য করছে
যে বাংলাদেশ খুব ভালো করছে, তো ওর বক্তব্য তো শুনতে হবে। আমাদেরকে বিশ্বব্যাংক আবার ঋণ দিয়েছে, না আপনারা বলছেন যে দেয়নি। এই যে বাজেটটা আমরা দিলাম, এখনো কিছু প্রস্তাব আছে, এগুলোকে বাজেট কিন্তু পাস হয়নি, পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে। সেমিনারে বাংলাদেশে এফএওর প্রতিনিধি ডক্টর জিয়াকন শি বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নের প্রশংসা করেন। Improving the resilience of agriculture. পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। সর্বজনের শেষ শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন 21শে পদকে ভূষিত কবি অসীম সাহা। তার কাজগুলো বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। তাকে ঢাকার সবুজবাগ শ্মশানে সমাহিত করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকসানা আমিন। সমকালীন বাংলা কবিতায় মেহনতি মানুষের প্রতিচ্ছবি এঁকে স্বতন্ত্র বৈশিষ্ট্যে ভাস্বর হয়েছিলেন কবি অসীম সাহা। বাংলা একাডেমি প্রাঙ্গণে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান স্বজন শুভানুধ্যায়ীরা। তাকে আমরা বিদায় জানাচ্ছি শারীরিকভাবে, কিন্তু কবি অসীম সাহাকে আমরা বিদায় জানাতে পারবো না। বাংলাদেশের জন্য, বাঙালির জন্য এবং মানব সভ্যতার জন্য প্রয়োজন আছে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তার মরদেহ দেখার জন্য, তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি নিজে অসুস্থ অবস্থাতেও এখানে এসেছি। বাংলা কবিতার যদি আমি বলি যে শব্দ, ছন্দ, এসব বিষয়ে অসীম সাহা অনেক সচেতন একজন মানুষ ছিলেন এবং 60-এ যারা লেখালেখি করেছেন তাদের মধ্যে তিনি বিশিষ্ট একজন। তার পরবর্তী প্রজন্মের লেখক কবিদের সাথে তার একটা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং আমার মনে হয় এ কারণে উনি নিজের তারুণ্যকেও ধরে রাখতে পেরেছিলেন এবং তার কাছ থেকে আমরা সবসময় সৃজনশীল নতুন নতুন লেখা পেয়েছি। শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরাও। অসীমের একটা বিশাল ভূমিকা এখানে। আজকে বাংলাদেশে তো যেই সাম্প্রদায়িকতার উত্থান আমরা দেখি, সেখানে মনে হয় যে অসীমের এই কাজগুলো আমাদের ধরে রাখতে হবে আমাদের নিজেদের জন্যই। গণতান্ত্রিক রাজনীতির প্রতি তার যে অঙ্গীকার, সেটি নিয়ে তিনি সবসময় চলেছেন। আমরা তার এই প্রয়াণে সবাই শোকাহত। উনি মননের চেতনায় আমাদের সমাজ সচেতনতা তার ভিতরে প্রবল ছিল। সেই সমাজ সচেতন একজন কবি হিসাবে উনি সাহিত্য চর্চা করেছেন। সে সময় ছিলেন স্ত্রী অঞ্জনা সাহা এবং 2 ছেলে অভ্র ও অর্ঘ্য সহ পরিবারের সদস্যরা। ওনার একটা ইচ্ছা ছিল যে উনি স্বাধীনতা পুরস্কার ওনার জীবদ্দশায় দেখে যেতে চান, এটা আমাকে বলেছেন 2-1 তো আমরা পরিবার থেকে আমরা চাইবো যে বাংলা সাহিত্যে ওনার যে অবদান, তাতে ওনার এটা পাওয়া, উনি যথেষ্ট যোগ্য এটা পাওয়ার জন্য। বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে অসীম সাহার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন সর্বস্তরের মানুষ। 18 জুন দুপুরে মারা যান বাংলা একাডেমির ফেলো, কবি ও অনুবাদক অসীম সাহা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। আমাদের হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। যাওয়া যাক পরবর্তী আয়োজনে। বাগেরহাটে জলবায়ুর বৈরী প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের ভূমিকা ও বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। দেশের সবুজ বেষ্টনী তৈরির অংশ হিসেবে জেলার ফকিরহাটের বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ শেখ ও খুলনা গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার বঙ্গ কমল বসু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদুল মোড়ল সহ বিশিষ্টজনেরা। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বনজ, ফলজ এবং ঔষধি সকল ধরনের গাছ আনা হয়েছে। পরবর্তী প্রজন্ম অবশ্যই এটিকে কন্টিনিউ করবে। জলবায়ুর বৈরী প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব ও বৃক্ষরোপণ কর্মসূচি 2024 বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের
প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতায় আজকে অনুষ্ঠিত হচ্ছে। এবার নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। বৈশ্বিক চাপ সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি ট্যাঙ্ক ও ড্রোন হামলায় দক্ষিণ গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা 9 ফিলিস্তিনি নিহত ও 30 জন আহত হয়েছেন। এছাড়া গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বোমা হামলায় 2 জন নিহত ও 12 জন আহত হয়েছেন। জাতিসংঘ বলেছে গাজায় যুদ্ধের জন্য ইসরায়েল দায়ী। তাদের হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধ। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ সতর্ক করে বলেছেন, ইসরায়েলের কোনো জায়গা হামলা থেকে রেহাই পাবে না। জবাবে ইসরায়েল বলেছে, লেবাননে অপারেশন চালানোর পরিকল্পনা ঠিক করা হয়েছে। গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 37,396 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিরাপদ ও ভালো মানের সাজানো গোছানো বাড়ি তৈরির স্বপ্ন থাকে সবারই, কিন্তু মূল্যস্ফীতির এই সময় বাড়ি তৈরি যেমন ব্যয়বহুল তেমনি সময় সাপেক্ষ। এ ভাবনা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে 3D প্রিন্টেড বাড়ি বানাচ্ছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যেখানে স্বল্প আয়ের মানুষ বাড়ি নির্মাণ করতে পারবে নিজের পছন্দ মতো ডিজাইনে। খরচও হবে কম। কেনিয়া সরকার আবাসন ঘাটতি কমাতে প্রতি বছর 2,50,000 বাড়ি নির্মাণের পরিকল্পনা করছে। এতে 2 কক্ষের বাড়ি নির্মাণে খরচ হবে $22,000 ও 3 কক্ষের জন্য খরচ পড়বে $29,000। এবার আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত টেলিফিল্ম ঠাটা। আরিফ রহমানের রচনা ও পরিচালনায় ঠাটা টেলিফিল্মে মোশাররফ করিমের পাশাপাশি শায়লা সাবি, সোহেল খান, কচি খন্দকার, সুমন পাটোয়ারি ও সিদ্দিকুর রহমান প্রমুখ অভিনয় করেছেন। আই স্ক্রিন সাবস্ক্রাইব করে দর্শকরা উপভোগ করতে পারবেন ভিন্ন ঘরানার এই টেলিফিল্মটি। প্রিয় দর্শক, এবারে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের নবনির্বাচিত নেতারা। বিকেলে নগর ভবনে রাজশাহী মহানগর যুবলীগের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সহ নবগঠিত কমিটির নেতারা রাশিক মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর রাজশাহী জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান ফয়সাল সজল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামিউন ইসলাম, রফিকুজ্জামান রফিক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেরাজুল ইসলাম মেরাজ রাশিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে রাজশাহী মেয়র বলেন, ঐক্যবদ্ধ হয়ে রাজশাহী মহানগর এবং জেলা যুবলীগকে আরও শক্তিশালী করতে হবে। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। এবারই প্রথম টাঙ্গাইল বাড়ি 2 হলুদ জাতের তরমুজের আবাদ হয়েছে। প্রথম বছরই ভালো ফলন পেয়েছেন কৃষক। লাল তরমুজের চেয়ে মিষ্টি বেশি হয় এই তরমুজ নিয়ে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আর খরচ বাদ দিয়ে দ্বিগুণের বেশি লাভ করার আশা করছেন কৃষক। প্রিয় দর্শক, টাঙ্গাইলে দেলদুয়ার থেকে মুসলিম উদ্দিন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন জাকিয়া আক্তারের রিপোর্টটি। টাঙ্গাইলের দেলদুয়ারের প্রান্তিক কৃষক আব্দুল করিম হলুদ তরমুজকে ঘিরে নতুন আশার আলো দেখছেন। প্রথমবারের মতো টাঙ্গাইলে বাড়ি 1 ও বাড়ি 2 জাতের এই তরমুজ আবাদ করছেন কৃষক। 20% মধ্যে তরমুজ বোনা হয়েছে, তাতে মোটামুটি বোঝা যাইতেছে আমাদের 1010 টাকা খরচ হয়েছে। ম্যাক্সিমাম 200 ফুল বিক্রি করে যাব। 200 ফুল বিক্রি করলে আপনার মনে হয় 25-30 হাজার টাকার মতো আমাদের আসতে পারে।
উপকূলীয় এলাকায় তরমুজের আবাদ ভালো হলেও দেশের মধ্যাঞ্চলে কতটা ভালো হবে এ নিয়ে সংশয় ছিল। অবশেষে হলুদ এই তরমুজে সুফল এসেছে। অনেক কৃষক এখন এ জাতের তরমুজ আবাদের পরিকল্পনা করছেন। আমার মনে ইচ্ছা যে আমি আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচে রাখে আমি এই তরমুজটা আবাদ করুম। এই তরমুজটা আবাদ করলে অন্য ফসলের চেয়ে বেশি লাভবান হবে। এই তরমুজ বাগানে তরমুজ দেখে অনেক দেখি যে ফসল ভালো হয়েছে, সামনেবার যদি বীজ পাই আমরা চারা লাগাবো। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নতুন জাতের এই তরমুজ আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তি দিয়ে সহায়তা করছে। এই অঞ্চলে এই জাত দুটি খুবই ভালো পারফরমেন্স করেছে এবং এটা বীজ আমাদের ওপি ভ্যারাইটি হওয়াতে বিদেশ থেকে আমাদের আমদানি যে বীজের আমদানি নির্ভরতা সেটা লাঘব হবে এবং আমরা নিজেরাই যেহেতু বীজ উৎপাদন করতে পারি, হাইব্রিড হোক বা ইনব্রিড হোক, আর ইনব্রিড হওয়াতে এটা আমরা নিজেরাই কৃষক নিজেরাই তাদের আইসোলেশন মেনটেন করে জাত দুটির বীজ উৎপাদন করতে পারবে। ভিটামিনে ভরা এ জাতের তরমুজ আবাদ করা সম্ভব হলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কৃষকও লাভবান হবেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অব্যবস্থাপনা ও দখল দূষণে ঐতিহ্য হারাচ্ছে দিনাজপুরের ঐতিহাসিক সুখসাগর ও মাতাসাগর। সুখসাগর পাড়ে ইকো পার্ক এবং আবাসিক প্রকল্প তৈরির নামে পাহাড় আর গাছ কেটে নিচ্ছে প্রভাবশালীরা, আর মাতাসাগরের সব সমৃদ্ধি এবং সৌন্দর্য এখন স্মৃতি। দুর্বৃত্তরা কেটে নিয়েছে দিঘির অধিকাংশ পাড়ের মাটি। দেশের ঐতিহ্যবাহী এই নিদর্শন বাঁচাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। শাহ আলম শাহির পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজা হাসির রিপোর্টে। দিনাজপুরের ঐতিহ্যবাহী 5টি দিঘির মধ্যে অন্যতম মাতাসাগর ও সুখসাগর। সুবিশাল এলাকা নিয়ে এক একটি দিঘি। 18 শতকের মাঝামাঝি সময়ে দিনাজপুর শহর ঘেঁষে তৎকালীন রাজারা খনন করান বিশাল জলাধারগুলো। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মুগ্ধ করে সাগরের স্বচ্ছ জল। তবে ইজারা, আবাসন প্রকল্প নির্মাণ এবং পাহাড় ও গাছ কাটার মতো ধ্বংসযজ্ঞ চলছে ঐতিহ্যবাহী এসব নিদর্শনগুলোতে। পুকুরটা তো আগে ছিল মনে করেন যে ভালো, আর এখন তো মনে করেন যে বিভিন্ন রকমের মুরগির খামারের জিনিসপত্র ফালাই দেয়, অনেকটা জিনিস নষ্ট করে ফেলেছে। আগের ঐতিহ্য নাই বাবা, এখন পোকামাকড় বড় বড় সাপ ছিল, বড় বড় অনেক বিভিন্ন প্রকারের জানোয়ার ছিল। পর্যটন আসতো এখানে দেখার জন্য। সেই সুখসাগরে এই আনন্দ সাগর, মাতার সাগর, দিনাজপুর তো অনেক ঐতিহ্য জায়গা। পানি পাচ্ছে না, এই মাটিগুলা এটা ভরাট করছে, আবাদি জমি শর্ট। আমি সরকারি পাকে লিজ দিতেই পারি, আইনে আছে লিজ দেওয়া, কিন্তু আইনে এক কথা আর পারিপার্শ্বিকতা সামাজিকতা আরেক কথা। তাহলে দিনাজপুরের বিশিষ্ট মানুষজনদেরকে নিয়ে বসে প্রশাসন এই কাজটি করতে পারে, যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সকলের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এই ঐতিহাসিক জায়গাগুলো, নিদর্শনগুলো যেমন সংরক্ষিত হবে, পাশাপাশি এই সকল থেকে কিন্তু আবার একটা উপার্জনের একটা ব্যাপারও আছে। মাতাসাগর ও সুখসাগর দিঘির আদি পরিবেশ ও প্রকৃতি রক্ষায় প্রশাসন তৎপর, দাবি পরিবেশ অধিদপ্তরের। পাহাড় কাটাটা একেবারে দণ্ডনীয় অপরাধ। আর তাছাড়া যে পাহাড়ের যে একটা প্রাকৃতিক পরিবেশ, সেখানে কিছু জীববৈচিত্র্য আছে, প্রাণী আছে, বন্যপ্রাণী, পাখি, এই পাহাড়ের গাছপালাকে কেন্দ্র করে তারা এখানে জীবন ধারণ করে। তো পাহাড় কাটলে মূলত গাছপালা তো শুধু থাকবেই না, এই বন্য পরিবেশটা, মোট কথা একটা প্রাকৃতিক পরিবেশটাই বিনষ্ট হয়ে যাবে, জায়গায় বাস্তু সংস্থানটাই পুরোপুরি শেষ হয়ে যাবে। এই ধরনের কোনো কাজ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক করা হলে এবং এটা পরিবেশ অধিদপ্তরের দৃষ্টিগোচর হলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে আবারও প্রাণ ফিরে পাবে এসব দর্শনীয় স্থান, এমন প্রত্যাশা এলাকাবাসী ও পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইর সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি এবং বিরতির পর যা থাকছে। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আমরা দুজন আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। পাহাড়ে পানি, বিদ্যুৎ ও গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে কঠোর নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে
15 দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রতিবেদন দেওয়ার কথা বলেন তিনি। এ সময় চট্টগ্রামে প্রতিনিয়ত পাহাড় কাটার ঘটনায় পরিবেশ অধিদপ্তরের নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ভারী বৃষ্টিপাতে আবহাওয়া অধিদপ্তর থেকে পাহাড় ধসের সতর্কতা জারি নিয়ে জরুরি সভায় এসব কথা বলেন বিভাগীয় কমিশনার। একদিনে সব বিচ্ছিন্ন করা যাবে, কিন্তু আপনার নির্ধারিত বিরতি অর্থাৎ প্রতি 1 মাস পর পরে বা 15 দিন পরে পরে আমাদেরকে জানান, এই কমিটিকে জানান যে আমরা একটি অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার অভিযান গত 17 তারিখে পরিচালনা করেছি। যারা পাহাড়ে অবৈধভাবে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তারা যেন সেখান থেকে নিরাপদ আশ্রয়ে সরে আসেন। আর আমাদের অভিযান চলমান রয়েছে, আমরা অন্যান্য দপ্তর সংস্থাকে অনুরোধ করব তারা যেন তাদের পাহাড়গুলো যেন তারা সংরক্ষিত রাখেন, ফেন্সিং করে রাখেন। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেল আইর সঙ্গে। ফিরে এসে আরো যা থাকছে। প্রিয় দর্শক, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এবারে চোখ রাখুন সবশেষ খবরগুলোর দিকে। অর্থনীতিকে চাঙ্গা আর কর্মসংস্থান সৃষ্টিকে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা করার সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন সংসদ সদস্যরা। 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা দেশে কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দেন। এ সময় কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীর দুর্নীতির কারণে দেশের ও সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন কেউ কেউ। সরকারি কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব নেওয়ার দাবিও তোলেন সংসদ সদস্যরা। এছাড়া মূল্যস্ফীতির কথা মাথায় রেখে ওএমএস এর বরাদ্দ না কমানোর অনুরোধ করেছেন তারা। এবারে খেলার খবর।